আসসালামু আলাইকুম। তোমরা যারা মেডিকেল প্রিপারেশন নিচ্ছ সবাইকে আজকের এই ক্লাসে স্বাগতম। পরিমাণগত রসায়ন এই অধ্যায়টাতে অনেকগুলো পড়াশোনা আছে যেগুলো রিভিশনের সময় তোমরা অনেকেই স্কিপ করে যাও অথবা সব লাইনই পড়তে যাও, কিছু বুঝো বুঝো না এরকম অবস্থায় থাকো যে আসলে রিভিশনের জন্য কোন লাইনগুলো আমরা বাদ দিব বা কোন লাইনগুলো একবার খুবই গুরুত্বপূর্ণ ভাবে পড়াশোনা করব সেটা আসলে বুঝতে পারো না। তো আজকের এই ক্লাসে আমরা কথা বলবো পরিমাণগত রসায়নে ফাইনাল রিভিশনের জন্য কোন লাইনগুলো মাস্ট পড়তে হবে। তুমি সব লাইন পড়তে পারো, দাগানো লাইন পড়তে পারো, যা মন চায় পড়তে পারো, তবে আজকের ভিডিওতে যে লাইনগুলো সম্পর্কে আমি তোমাকে আলোচনা করব সেগুলো তোমাকে মাস্ট পড়ে যেতে হবে। এগুলো না পড়ে পরীক্ষার হলে যাওয়া যাবে না। তোমরা অনেক কিছুই পড়তে পারো, তার মধ্যে থেকে কমায়া আশা করি যে 20-25 মিনিটের মধ্যে আমি এই ক্লাসটা শেষ করতে পারবো। তো চলো আমরা চলে যাই পরিমাণগত রসায়ন এই চ্যাপ্টারে পড়াশোনা শুরু করি। তো পরিমাণগত রসায়নের ইংলিশটা আমরা একটু জানবো। ইংলিশটা প্রথমে একটু পড়ে নিবা, এরপরে আমরা এখানে কিছু পড়াশোনা করব না। আমরা এখান থেকে আসি, যেখান থেকে এই মোলারিটি, তারপরে আমাদের রিডক্স বিক্রিয়া, এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট। তো আমরা এক এক করে পড়বো, তাহলে আমরা বুঝতে পারবো যে কি হচ্ছে না হচ্ছে। তো এখানে আসো, যে প্রথমেই রাসায়নিক গণনা এবং গ্যাসের মোলার আয়তন, এই টপিকটাতে আমরা যে পড়াটা জানবো যে এই যে মোল কাকে বলে এই কথা জানবো, এই যে 18.0 এই কথাটা জানবো। তারপরে এখানে আসো, এই যে এক মোল অণু বলতে কি বোঝায়, এক মোল পরমাণু বলতে কি বোঝায়, এটা একটু জানলাম। তারপরে এটার ক্ষেত্রে ফর্মুলা ভর কত, এটা জানবো। তারপরে আমরা চলে যাই এখানে, এটার ক্ষেত্রে এক মোল ইলেকট্রন বলতে কি বোঝানো হয়, এটা আমরা ক্লাস 6-7-এও পড়ছি, 9-10-এও পড়ছি। হ্যাঁ, ছোটবেলায় আমরা পড়াশোনা করে আসছি একটু। তো এটা আমরা আবার একটু রিভিশন দিব। তারপরে 3.1 এটা আমরা পড়বো। এরপরে আসো, এরপরে আমরা যাই, এটাতে দুইটাই পড়বো, এই যে 22.4, তারপর 24.789। এরপরে আমরা চলে যাই, এটার ক্ষেত্রে চলে আসি, এই যে সম্পর্কটা পড়বো। তারপরে এর ক্ষেত্রে এক নাম্বারটা পড়বো, বাদ বাকি যে যার মতো পড়তে পারো, কিন্তু এক নাম্বারটা মাস্ট পড়বা। তারপরে ইলেকট্রনের ভর, ক্ষুদ্রতম একক, এই দুটাই পড়বো। তারপরে 3.1 এটা পড়বো আমরা। তারপরে এই যে 3.2 এটাও পড়বো। তারপরে 3.3টাও পড়বো। তারপরে 3.5ও পড়বো। 3.5 এর পর আমরা এখানে 3.7টা মাস্ট পড়বো, 100% পড়তে হবে, এটা মানে না পড়ে যাওয়া যাবে না। তারপর 3.3 এটাও পড়বো। তারপরে এটার ক্ষেত্রে এই যে এটা 3.9 এটা পড়তে হবে, ফাইনাল রিভিশনের জন্য এটা লাগবে। এরপর যেতে থাকি, এরপর যেতে থাকি আমরা। আচ্ছা, 3.4 এটা পড়বো। তারপরে এখানে আসি, এখানে কি পড়াশোনা আছে। আচ্ছা, এই ক নাম্বারটা একটু পড়বো। তারপরে এখানে আসো, এই নাইট্রিক অক্সাইড এই কথাটা পড়বো। এখানে ম্যাক্সিমাম গুলোই পড়া লাগবে না, তার মধ্যে এই তিনটাই পড়বো, এটাও পড়বো। এই যে সোডিয়াম অ্যাজাইডের সংকেতটা পড়বো, রাসায়নিক সংকেতটা পড়বো। তারপর এখানে কি বাদ গেল, এটা মাস্ট, কোটি কোটি বার পরীক্ষা আসছে, যে কোনো কোচিং সেন্টার এটা থেকে পরীক্ষা দিতে বাধ্য। তারপর আসো, তারপর আমরা যাই এখানে, এই অঙ্কগুলো না করলেও চলবে আমাদের ফাইনাল ডিভিশনে। এই যে কপার পাইরাইটস এবং সালফার ডাইঅক্সাইড, এই লাইনটা আমরা রিভিশনের জন্য রাখবো। তারপরে এইটা পুরাটাই 3.8 পুরাটাই লাগবে প্রশ্নটাতে। তারপরে 3.9টাও পড়বো। ঠিক আছে, এখানে রসায়নের জন্য অনুশীলনে না পড়ে যাওয়াই যাবে না। ঠিক আছে, সব থেকে কম যেটা এই লিমিটিং রিয়াক্টেন্ট বলা হয়, এই কথাটা লাগবে। এরপরে রকেটের জ্বালানি রূপে কি কাজ করে এটা একটু জানবো, এটা আমরা ফিজিক্সেও পাবো। তো রকেটের জ্বালানি রূপে তরল কোনটা, এটার ক্ষেত্রে হাইড্রোজেন, এগুলোর রাসায়নিক সংকেত গুলো লাগবে। তারপরে এইটা, তারপরে আংশিক চাপ। আচ্ছা, মোলারিটি কাকে বলে, এটা ল্যাবরেটরি নিরাপদ ব্যবহারও পাবা। এক মোল বলতে কি বোঝায়, ডেসিমোল বলতে কি বোঝায়, এটা ল্যাবরেটরি নিরাপদ ব্যবহারে পাবা। সেমিমোলার, এইটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট, এই 0.1 স্টুডেন্টরা এক দাগাইতে চাই, কিন্তু 0.1 আছে, এটা একটু খেয়াল করতে। তারপরে এখানে ফাইনাল রিভিশনের জন্য আর কি আছে। আচ্ছা, এই প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ এগুলো কি, এটা আমরা ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার রসায়ন ফার্স্ট পেপারে প্রথম অধ্যায়ে পাই।
এখানে আবার উদাহরণগুলো দিছে, আবার এটা রিভিশন দিয়ে দিতে। এর মধ্যে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট। আচ্ছা, এটার মধ্যে সেকেন্ডারি স্ট্যান্ড পদার্থ, এগুলোর বৈশিষ্ট্যগুলো আমরা কিন্তু এর আগেও পাইছি, হ্যাঁ, তাই আমি আর এটা বললাম না। এখানে উদাহরণগুলো লাগবে, এটারও বৈশিষ্ট্য লাগবে, এটার উদাহরণগুলো লাগবে। তারপরে আসো পটাশিয়াম পারম্যাঙ্গানেটটা বেশি ইম্পর্টেন্ট। তারপরে এটার ক্ষেত্রে এই যে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থের এই যে ট্রাইটেশন করে সঠিক মাত্রা, এই লাইনটা পড়বো। তারপরে আমরা যেতে থাকি। আচ্ছা, এই দুইটাই, এই দুইটাই মাস্ট, ঠিক আছে, এই গ্লুকোজের পরিমাণ নিয়ে কিন্তু পরীক্ষায় আসছে। তারপরে এই তিনটাই, তিনটা শতকরা আয়তন, শতকরা আয়তন বাই ভর কি, ডাব্লু বাই ডাব্লু, ভি বাই ভি, আবার ডাব্লু বাই ভি, এই তিনটা কথাই লাগবে। এরপর পিপিএম এর 10⁶ এই কথাটা পড়িও। তারপরে আমরা চলে যাই, এটার ক্ষেত্রে এই দুইটা লাইনই করতে হবে, তবে এইটা বেশি ইম্পর্টেন্ট। তারপরে 1 নাম্বার, 2 নাম্বার আবার একটু রিভিশনের জন্য রাখবা। এটার ক্ষেত্রে এটা না পড়ে পরীক্ষার হলে যাওয়া যাবে না, এটার না পড়ে পরীক্ষার হলে যাওয়া যাবে না, এই দুইটার শব্দ। তারপরে আসো, মোল ভগ্নাংশ বলতে কি বোঝায়। আচ্ছা ঠিক আছে, এগুলা ফাইনাল রিভিশনের জন্য না রাখি, এটা রাখবো। তারপরে ঘনমাত্রাকে প্রকাশ করছে, এটাই ওখানে দেওয়া আছে, ঠিক আছে। এই দুইটাই 3.3 আর 3.32, এই দুইটাই লাগবো। তারপরে এটার ক্ষেত্রে এই যে এটা 10⁶ কথাটা। তারপরে এখানে অল্প কিছু পড়াশোনা আছে, হ্যাঁ, বেশিরভাগই আমরা স্কিপ করে যেতে থাকবো। এই দুইটা আবার চলে আসছে, তো একবার উপরে পড়লে এটা আবার হয়ে যাচ্ছে, ঠিক আছে। এই যে এটা দেখো, এটা পড়ো। তারপরে এখানে কিছু লাগবে না। আচ্ছা, V1 এটা তো আমরা সূত্রটা ইন্টারমিডিয়েটে পড়ছি, তো আরেকবার পড়ে নিব। তারপরে উদাহরণ 1, 2, ঠিক আছে, 1, 2 এর মধ্যে এটা বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে আমরা কি করবো দেখি। আচ্ছা, এটার ক্ষেত্রে যদি সবল অ্যাসিড সবল ক্ষার হয় তাহলে নিরপেক্ষ 7, আর না হলে 5.27, আর একটাতে 8.80, দুইটাই লাগবে। এর মধ্যে 5.27টা বেশি ইম্পর্টেন্ট। এরপরে আসো দুর্বল অ্যাসিড, এটা কোটি কোটি বার পরীক্ষা আসছে, অ্যাডমিশনের জন্য খুব ইম্পর্টেন্ট, মেডিকেলেও এটা আসছে, ঠিক আছে। দুর্বল অ্যাসিড সবল ক্ষার, এটার জন্য কে কাজ করে। তারপরে নির্দেশক কোনটা কার্যকর হয়, এটার ক্ষেত্রে বলছে এই যে কারা কারা কাজ করে, এগুলো সবকিছু বলে রাখছে, এগুলো আমরা একটু পরে আবার পাবো। দুর্বল অ্যাসিড সবল ক্ষার, এটাও মেডিকেলে আসছে, খালি জাস্ট এই এই দুইটাই লাগবে, ঠিক আছে, এই দুইটা। তারপরে এটার ক্ষেত্রে এটাও আসছে পরীক্ষাতে, এর ক্ষেত্রে মিথাইল রেড কথাটা বোল্ড করা নাই, এটাও পড়তে হবে, ঠিক আছে, মিথাইল রেড কথাটাও পড়তে হবে, এটা আমি দেখাই দিচ্ছি একটু পর, মেডিকেল কোশ্চেনই দেখাই দিচ্ছি তোমাদেরকে। নির্দেশকের ব্যবহার। তারপরে এটার ক্ষেত্রে এই যে হয় না, এই কথাটা লাগবে আর কি, হ্যাঁ, এটা তো হয় না, কার্যকর হয় না। তারপরে যাই, তারপরে এই যে এটা লাগবে, সেটাও পড়বা। তারপরে স্কিপ করতে থাকো, অনেকখানি স্কিপ করে চলে আসলাম আমরা। আচ্ছা, জারণ কাকে বলে আর একটু পড়বা, বিজারণ কাকে বলে, এগুলো আবার একটু পরে আমরা পাবো। এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট টপিকের মধ্যে, এটা একটা, যে উদাহরণগুলো, ঠিক আছে, গ্যাসীয় কোনটা, তরল কোনটা, কঠিন কোনটা। এর মধ্যে থেকে এই সালফার ডাই অক্সাইড, এটার ক্ষেত্রে হাইড্রোজেন পারঅক্সাইড, তারপরে এই সালফিউরিক অ্যাসিড, গাঢ় সালফিউরিক অ্যাসিড, আর পটাশিয়াম পারম্যাঙ্গানেট, পটাশিয়াম ডাইক্রোমেট, এগুলো বেশি ইম্পর্টেন্ট। তারপরে আসো বিজারকের ক্ষেত্রে, বিজারকের ক্ষেত্রে সালফিউরিক অ্যাসিড, তারপরে ফেরাস লবণ, তারপরে সোডিয়াম থায়োসালফেট, হ্যাঁ, এগুলো প্রত্যেকটাই লাগবে। কোন কোন সময় দিবে তরল গ্যাসীয় পদার্থ, কোন সময় দিবে তরল, হ্যাঁ, কোন সময় দিবে তরল বিজারক পদার্থ নয় কোনটি। তারপরে এই জেনে নাও এই তিনটে একসাথে, জেনে নাও এই তিনটে একসাথে, বেসিক পড়াশোনা। এরপরে এটার ক্ষেত্রে আসো যে জারণ সংখ্যা, এটা মেডিকেলে পরীক্ষায় আসছে, জারণ সংখ্যা পড়তে হবে। তারপরে 1 নাম্বারটা মাস্ট। তারপরে এই 20, আচ্ছা, তারপরে 21 নাম্বারও পড়বো। তারপরে এখানে এই যে পার অক্সাইডের ক্ষেত্রে কি হয়, সুপার অক্সাইডের ক্ষেত্রে কি হয়, এটা বেশি ইম্পর্টেন্ট, এই দুইটা তো পড়বাই, কিন্তু এখানে এটা না পড়ে যাবা না। তারপরে আসো, তারপরে আচ্ছা এই এটা পড়িও, এগুলার ক্ষেত্রে চারণ সংখ্যা কত,
এটার ক্ষেত্রে জারণ সংখ্যা কত, এগুলো প্রত্যেকটারই জারণ সংখ্যা লাগবে আর কি। এটার ক্ষেত্রে জারণ সংখ্যা কত, এগুলার ক্ষেত্রেও জারণ সংখ্যা কত, প্রত্যেকটারই জারণ সংখ্যা লাগবে। তবে এটার মধ্যে যেটা বেশি ইম্পর্টেন্ট সেটাও তোমাদেরকে আমি বলে দিচ্ছি একটু পরে, যে এটা বেশি ইম্পর্টেন্ট। তারপরে পটাশিয়াম পারম্যাঙ্গানেট বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে, ডাইক্রোমেট বেশি ইম্পর্টেন্ট। তারপরে এটাও পড়তে হবে। আচ্ছা, তারপরে এটা ওর সাথে সাথে ফ্লোতে পড়ে নেবে। এটার মধ্যে এই দুইটা বেশি ইম্পর্টেন্ট। যারও একবার রিং দিয়ে নিবা। তারপরে এখানে দেখি এই যে এটা পড়ে নিবা, জারণ বিজারণ নিয়ে কথা বলছে, সামঞ্জস্য অসামঞ্জস্য নিয়ে কথা বলছে, বিরঞ্জনটা লাগবে। বিরঞ্জতে এই বিউটি পার্লারটা লাগে, হাইড্রোজেন পারঅক্সাইড বিউটি পার্লার। কারা কারা পানির উপস্থিতিতে বিরঞ্জক হিসেবে কাজ করে এটাও পড়বা, কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে বিউটি পার্লারটা। তারপরে এই 33 এটা পড়বা। এটার ক্ষেত্রে আমরা প্রথম দুইটাই পড়ব। এরপরে আমরা এদিকে আসি, এখানে বেশিরভাগই আমরা স্কিপ করতেছি। হ্যাঁ, অল্প কিছু পড়াশোনা, দেখা যাবে যে 20-50-60টা লাইন হবে, এর মধ্যেই থাকবে। কিন্তু এখান থেকে ভালো পরিমাণ একই রকমের কোশ্চেন হয়, সেটা আমি ভিডিওর শেষ পর্যায়ে যে দেখাবো। জারক বিজারক একটু জাস্ট পড়ে রাখি, যে কোনটাতে বৃদ্ধি পায় কোনটাতে হ্রাস পায়। এটা একটা বেসিক পড়াশোনা, এটা একটু পড়লে ভালোই হবে। তারপরে আমরা যাই, তারপরে এটার ক্ষেত্রে আচ্ছা এখানেও নাই, এটার ক্ষেত্রেও নাই। আচ্ছা, এটাতে আসলে নির্দেশক থেকে প্রশ্ন আসে, কোটি কোটি বার পরীক্ষায় প্রশ্ন আসে। নির্দেশকের বৈশিষ্ট্যগুলো পড়বা, নির্দেশকের বৈশিষ্ট্যগুলো পড়বা, নির্দেশকের বৈশিষ্ট্যগুলো পড়তে হবে। তো এটার ক্ষেত্রে আচ্ছা, নির্দেশকের বৈশিষ্ট্যগুলো পড়বা। এটার ক্ষেত্রে এই যে হঠাৎ পরিবর্তিত হয় এই কথাটা পড়তে হবে, এটা পড়তে হবে। এই তিনটা মানে এইগুলা থেকে এই তিনটা বৈশিষ্ট্য বেশি দরকার। তো এখান থেকে বৈশিষ্ট্যতে জাস্ট এটা কোচিং এর পরীক্ষায় বেশি আসে, মেডিকেল অ্যাডমিশনে যেটা বেশি আসে এই ছকটা, ঠিক আছে। যে যেভাবে ছন্দ দিয়ে মনে রাখছো, কি কে এমনি মনে রাখছো। আমি যেমন ছন্দ বেশি পছন্দ করি না, এমনি এমনি পড়তে পড়তে হয়ে যায়। তো এটার ক্ষেত্রে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ফেনল রেড আর ক্রিসল রেড, এইটা মিথাইল রেড, এই তিনটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। এরপর তুমি তোমার মতো পড়তে পারো, ঠিক আছে। এরপর তোমার মতো করে তোমার যেটা কোচিং এ বেশি আসছে বা তুমি যেটা ভুল করছো সেটা পড়ে নেবে। এরপরে আচ্ছা এটার ক্ষেত্রে এটা পড়বা। তারপরে আচ্ছা এটা যাই আমরা আগাইতে থাকি। এই মিথাইল অরেঞ্জ যেহেতু আছে, তাহলে এই অনুযায়ী রেঞ্জ গুলো মনে রাখার চেষ্টা করবা, যে এগুলো কোনটার কোনটা রেঞ্জ এর সাথে সাথে একটু পড়ে ফেলি, তাহলে দেখবা যে মনে হয়ে যাচ্ছে। আচ্ছা এটাকে কোনটাকে বুরেটে রাখা হয়, কোনটা ক্লিনিক্যাল ফ্লাক্সে রাখা হয়। তারপরে তারপরে আচ্ছা এটার ক্ষেত্রে যাক, আয়রনের পরিমাণ রক্তে কার পরিমাণ, ফলে কার পরিমাণ বিশেষভাবে উল্লেখযোগ্য। তারপরে আসি, এই যে কাজে কোনটা কাজ, কোন তিনটা কাজ আছে এটা পড়বো। তাহলে আয়োডোমেট্রিতে এই এই দুইটা বলতে কি বোঝায়, এই দুইটা ফাইনালে একটু পড়ে যেতে হবে কি বুঝায়, এটা একটু পড়তে হবে। কোনটাকে বুলেটে নেওয়া হয়, কোনটাকে কিভাবে নেওয়া হচ্ছে, কে কাজ করতেছে, এগুলো একটু জানতে হবে, ঠিক আছে। লাস্ট পর্যায়ে এটা একটু রিভিশন দিয়ে আসিও। তারপরও যদি না পড়তে চাও জাস্ট খালি একবার চোখ বুলায়। আমি কিন্তু এখানকার বেশিরভাগই বাদ দিয়ে দিচ্ছি। এই যে এটা এটা পড়তে হবে, 32 নাম্বারটা, এটা না এটা পড়তে হবে। আচ্ছা, এরপর যাই, এনে ম্যাক্সিমাম পড়া লাগবে না, জাস্ট কিছু অংশ পড়বো আমরা। সেটার ক্ষেত্রে আসি, এই যে সমানুপাতিক ব্যস্তানুপাতিক এই সূত্রটা লাগে। তারপরে এখান থেকে আসি, এই যে এটার একক কি এটা লাগে। আচ্ছা, সমানুপাতিক হলো বিয়ারের সূত্রটা লাগবে। আচ্ছা, এরপরে সমীকরণের ক্ষেত্রে, সমীকরণের ক্ষেত্রে দেখি যে এটার কি মানে কোনটাকে কি বলে এই কথাটা পড়বো, ঠিক আছে। এই যে এখানে আছে এটা। তারপরে বর্ণালী মিতির কারণে, হ্যাঁ, বর্ণালী মিতির কারণে এটা পরীক্ষায় বসে থাকে সব সময়। তারপরে এখানে যাই আমরা, এখানে গেলে আমরা দেখতে পাবো সীমাবদ্ধতা বলছে। সীমাবদ্ধতাতে প্রথমটা পড়বো, এটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। তারপরে বাকিগুলো যেভাবে পারো পড়িও, না পড়লে নাই। এটার পরে আসো পারমাণবিক, পারমাণবিক শোষণ বর্ণালী, এটার ক্ষেত্রে বেশি ইম্পর্টেন্ট কোনটা আছে সেটা একটু আমরা দেখি। এটার ক্ষেত্রে এটার ক্ষেত্রে আমরা এইটা পড়বো, মানে 3 নাম্বারটা মোট বেশি। এটার ক্ষেত্রে 1 নাম্বার আর 3 নাম্বারটা বেশি ইম্পর্টেন্ট। তারপরে এটার ক্ষেত্রে এই যে এটা
ডিএনএ এর জারিত পদার্থ শনাক্তকরণে, এটা বেশি ইম্পর্টেন্ট। তারপরে এটার ক্ষেত্রে এই রক্তে অ্যালকোহলের শনাক্তকরণের জন্য, এটা বেশি ইম্পর্টেন্ট। তারপরে আমরা যাই, তারপরে এটার ক্ষেত্রে, আচ্ছা, এটার 590 কথাটা এর আগে আমরা জানছি, এটা একবার পড়লাম। তারপরে আমরা যাই, সবকিছু মনে থাকবে না। এটার ক্ষেত্রে লাগবে 2 নাম্বারটা, ম্যাক্সিমাম টাইমে বেশিবার লাগে, 2 নাম্বারটা লাগে। তারপরে 5 নাম্বারটা, 2 নাম্বারটা মাস্ট পড়বা। তারপরে আচ্ছা, ক্রোমোফোর কাকে বলে, যেমন গুলা পড়বা। তারপরে সূত্রের প্রয়োগটা পড়তে হবে, হ্যাঁ, যে কারা কারা কাজ করতেছে। তারপরে এটার ক্ষেত্রে, আচ্ছা, এই যে 4 নাম্বারটা মাস্ট, মূলনীতিতে কারা কারা কাজ করতেছে, এটার ইয়া লাগবে, পূর্ণরূপ লাগবে। তারপরে এটার ক্ষেত্রে 1 নাম্বারটা লাগবে। তারপরে আমরা যাই, আচ্ছা, দর্শক আয়ন কাকে বলে এই কথাটা পড়বো। তারপরে তারপরে আমরা এখানে যাই, এমসিকিউ গুলো একটু দেখি। এমসিকিউ গুলো দেখলে বুঝতে পারবো। এটার ক্ষেত্রে এমসিকিউ তে বেশি দরকার হয় 4 নাম্বারটা। তারপরে 9 নাম্বারটা। তারপরে 11 নাম্বার, 14 নাম্বার। তারপরে 24 নাম্বার। এই প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থগুলা কোনটা, সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ, এগুলো তো ল্যাবরেটরি নিরাপদ ব্যবহারে পাবা, এখানেও পাবা। তারপরে এই 35 নাম্বার, আবার প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ চলে আসছে। তারপরে 44 নাম্বার। তারপরে 46, 48, 49, 50। তারপর 52, 53, 54 মাস্ট। তারপরে 57, 60। এগুলো জারণ সংখ্যা, এগুলো আবার রিভিশন। তারপরে এটার ক্ষেত্রে এই 66 নাম্বারটা। তারপরে এটার ক্ষেত্রে জারণ বিজারণ বিক্রিয়া কোনটা, 76 নাম্বারটা। 77, 82। তারপরে 87, 88, 89, 90, এই যে পূর্ণ নাম আসছে এই পরীক্ষাতে। তারপরে এইটা 94 নাম্বারটা। 104 নাম্বার। এটার ক্ষেত্রে 115 নাম্বার। এই যে 119 নাম্বার মাস্ট। তারপরে 120 নাম্বার, 124 নাম্বার, 126 নাম্বার। তো এখানে আমি হাজারি স্যারের বই থেকে তোমাদেরকে দেখাইলাম। এরপর আমি একটু তোমাদের কোশ্চেন যদি দেখাই, মেডিকেল ভর্তি পরীক্ষার কোশ্চেন দেখো তোমরা। এই যে মেডিকেল ভর্তি পরীক্ষার কোশ্চেন দেখো, এখানে তুমি দেখতে পাচ্ছ যে রিসেন্ট কোশ্চেন যদি দেখতে চাও যে ভাইয়া রিসেন্ট কোশ্চেন, তাহলে রিসেন্ট কোশ্চেন দেখো। যে এই কোশ্চেনটা, কত কার্বন ডাই অক্সাইড মলিকুল আছে, তারপরে এটার ক্ষেত্রে কি পরিমাণ পানি যোগ করতে হবে, তারপরে এটার ক্ষেত্রে কতটুকু পানি যোগ করতে হবে, তারপরে উভয় শূন্য কোনটাতে, যোজনীয় জারণ শূন্য, কত গ্রাম এই সোডিয়াম কার্বনেট করতে হবে। তারপরে দেখো তীব্র অ্যাসিড এবং মৃদু ক্ষার টাইট্রেশনের জন্য, এই প্রশ্নটা আবার কিছুক্ষণ পরে পাবা। এটার ক্ষেত্রে দেখো এই যে তীব্র অ্যাসিড আর মৃদু ক্ষার 21-22, ঠিক আছে, মোলার ঘনমাত্রা কত। তারপরে এটার ক্ষেত্রে দেখো যে থেকে কত 0.1 সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ তৈরি করা যায়, এটাতে মোলারিটি কত। তারপরে গ্যাসীয় অক্সিডাইজেশন এজেন্ট কোনটা, অক্সিজেন রিডাকশন বিক্রিয়া কোনটা বা বিক্রিয়া নয় কোনটা, জারক বিজারক হিসেবে উভয়ই কাজ করে কোনটাতে। তারপরে নীল লিটমাসকে লাল লিটমাসে মানে লালে পরিণত করে কি অ্যাসিড। এগুলো আসছে রিসেন্ট 5 বছরে। এর একটু যদি আগে যেতে চাও যে ভাই আরো আগে কোশ্চেন কেমন আসছে, সেটা যদি একটু দেখে, তাহলে এটার ক্ষেত্রে দেখো যে এই যে নীল লিটমাসকে লাল লিটমাসে করে কোনটা, আবার গ্যাসিয়াস অক্সিডাইজেশন, তারপরে এই জারক বিজারক হিসেবে থাকে, তারপরে যে গ্লুকোজের পরিমাণ, তারপরে ফেনল রেট কি বর্ণ ধারণ করে, মৃদু অ্যাসিড সবল ক্ষার, এই কথাটা কোটি কোটি বার আসতেছে। তারপর জারক বিজারক আবার আসছে,
এই যে কোন বর্ণ কোনখানে ধারণ করে। তারপরে এটার ক্ষেত্রে দেখো যে এই যে 32 গ্রামে কতখানি অণুর সংখ্যা, 0.44 গ্রামে কতখানি, প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ কোনটা। তারপরে দেখো যে এই যে জারণ সংখ্যা, তারপরে ডেসিমোলারের ঘনমাত্রা, ঠিক আছে। তারপরে এটাতে কত সোডিয়াম হাইড্রোক্সাইড আছে। তারপরে এই পড়াশোনাটা আবার একটু দেখো যে এই যে কতটুকু অনুপাত দিছে, যে কত রেঞ্জের মধ্যে আছে, এটা কোনটাতে হলুদ, এই যে তীব্র অ্যাসিড মৃদু ক্ষার একই কথা, ঠিক আছে। তারপরে দেখো এটাতে জারণ কত, তারপরে এটার ক্ষেত্রে আসো এটার কি সল্টের ইয়ে কত, তারপরে জারণ সংখ্যা কত, এই যেগুলো জারণ সংখ্যা কি কি আছে, অম্লীয় মাধ্যমে এটার ইয়া কি, এগুলো পড়লেই বারবার এগুলো যখন তুমি পড়বা না, এই যে ডেন্টালে এত সালে আসছে এত সালে আসছে, তোমার অটোমেটিক মুখস্থ হবে। তোমাকে ওই ছন্দ দিয়ে মনে রেখে কত দূর যাবে আমি জানি না। তারপরে এই যে এগুলো আবার আসছে, এগুলো কোটি কোটি বার পরীক্ষায় আসতেছে, দেখতেছো যে আদিম যুগ থেকে পরীক্ষায় আসতেছে। এই যে এটার ক্ষেত্রে জারণ সংখ্যা কত, এটাতে কত ইয়া করা লাগবে, জারক বিজারকের বৈশিষ্ট্য কোনটা। তারপরে দেখো যে এটাতে এই এই প্রশ্নটা আগেও পাইলা এখনো পাইলা, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন লাগে কিনা দেখো। বারবার যদি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পড়ো, তাহলে এই গ্যাসের মোলার কত, 88 সালে এই কোশ্চেন আসছে, তাই না। তারপরে এই যে জারক বিজারক বিজারক হিসেবে কোনটা, কতখানি সোডিয়াম কার্বনেট লাগে। তারপরে দেখো পটাশিয়াম ম্যাঙ্গানেটের ক্ষেত্রে কেমন। তারপরে দেখো যে এই 1 কেজিতে হলে মোলাল দ্রবণ, আর যদি 1 লিটারে হয় তাহলে এটা মোলার দ্রবণ। দেখছো 92 93 সালেও এই কোশ্চেন আসছে। তো এগুলো কোশ্চেন বারবার একটু করে তুমি যদি এগুলো সব কোশ্চেন দেখো, তাহলে আশা করি তোমাদের জন্য ভালো হবে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে এখান থেকে এই লাইনগুলো পড়বে, এর সাথে সাথে কোচিং এ যেগুলো তোমরা ভুল করছো সেগুলো একটু নোট খাতা দেখে পড়ে নিবে, অথবা তোমাদের আরো কিছু ইম্পর্টেন্ট লাইন মনে হলে তোমরা সেগুলো পড়ে নিও, ঠিক আছে। তবে আমি যেগুলো দাগাই দিচ্ছি এগুলা তোমাকে শেষ সময় রিভিশনের জন্য অবশ্যই পড়তে হবে। তারপরে নেক্সট ক্লাসে আমরা হয়তো তড়িৎ রসায়ন নিয়ে কথা বলবো, যে এখানে আমরা কতটুকু করতে পারি। তো আজকের মতো এখানে শেষ করছি, অন্য কোনো ক্লাসে তোমাদের সাথে দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকবে। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।